আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আজকে আমরা পর্যায় সারণী শুরু করব নাকি? এখন বিষয় হলো যে আমরা পর্যায় সারণী শুরু করার আগে আমাদের কিছু বেসিক ডেভেলপমেন্ট করে তারপরে পর্যায় সারণীটি শুরু করতে হবে। আমাদের লেকচার কি 1 কি লেকচার 1। তাহলে আমরা একটু এটা মুছাই দেই। 1 নাম্বার লেকচারে আমরা প্রথমে আমরা বাইরে যাব না। আচ্ছা, লেকচার 1 এ আমরা পদার্থের গঠন তৃতীয় অধ্যায়ে আমরা পড়েছি যে আমরা জানি যে পৃথিবীতে যা কিছু আছে তাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা কি পদার্থ আর একটা হলো কি শক্তি। তাহলে আমরা জানি কি পৃথিবীতে যা কিছু আছে সবকিছুকে দুই ভাগে ভাগ হয়, একটা হলো কি পদার্থ আর একটা হলো কি ও শক্তি। এই দুইটি ভাগে ভাগ করা হয়। এখন পদার্থটা কি আমরা তৃতীয় অধ্যায়ে আমরা পদার্থ কি সেটা জানছি যে পদার্থ কি এবং কাকে বলে। পদার্থটা কি আমরা তৃতীয় অধ্যায়ে আমরা পদার্থ কি সেটা জানছি যে পদার্থ কি এবং কাকে বলে। আচ্ছা, পদার্থ কি কাকে বলে? যেমন যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, যার জড়তা আছে তাকে কি বলে? আহ পদার্থ বলে। এখন বিষয় হলো পদার্থকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আর হলো কি মিশ্র পদার্থ। তো মৌলিক পদার্থ আমরা জানি যে মৌলিক পদার্থ তিনটি ভাবে ভাগ করা হয়। একটা হলো মৌলিক পদার্থ, তারপরে আরেকটা ভাগ হলো যৌগিক পদার্থ, আরেকটা হলো মিশ্র পদার্থ। এখন আমরা জানি মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাগ করলে বা ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে কি বলে? মৌলিক পদার্থ বলে। এখন বিষয় হচ্ছে যে মৌলিক পদার্থগুলো কি কি? যেমন আমরা জানি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এগুলা কি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ আমরা যেগুলো জানছি যেমন পানি, সালফিউরিক অ্যাসিড H2SO4, তারপরে কি কার্বন ডাইঅক্সাইড। কারণ কি এগুলা এক বা একাধিক মৌলিক পদার্থ দ্বারা গঠিত। যেমন হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ, এটা দ্বারা কি পানি গঠিত। আবার কি সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এই চারটি দ্বারা কি মানে তিনটি মৌল দ্বারা যৌগিক পদার্থ এটা গঠিত। আবার বায়ু একটা মিশ্র পদার্থ, মানে এগুলা পদার্থ সবগুলা যখন একটা মিশ্র আকারে থাকবে তখন সেটা কি মিশ্র পদার্থ। দেখেন বিষয়টা হলো যে পদার্থ আমরা পদার্থের গঠন অধ্যায় পড়ছি না, যে পৃথিবীতে যা কিছু আছে। আবার রিকেপ করতেছি যে পৃথিবীতে যা কিছু আছে তাকে কিভাবে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয় নাকি? আচ্ছা, যা কিছু আছে তাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা কি পদার্থ আর একটা কি শক্তি। তাহলে পদার্থ আর শক্তি আমরা জানি। পদার্থ আবার কয় ভাগে ভাগ করা হয়? পদার্থ কয় ধরনের মানে পদার্থ কয় প্রকার? একটা তিন প্রকার না? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। তোমাদের বইয়ে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থটা আছে, আরেকটা কি মিশ্র পদার্থ আছে। সেটা তোমাদের বইয়ে নাই, কিন্তু আরেকটা টাইপসের প্রকার আছে, সেটা কি মিশ্র পদার্থ। বায়ু একটা মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ সেগুলা কোনগুলা? মৌলিক পদার্থ হলো কি মৌলিক পদার্থ বা মৌলিক পদার্থ বা মৌল, সেগুলো কোনগুলা? কার্বন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরকম আছে না 118টি মৌল। আর যৌগিক পদার্থগুলা এই এক বা একাধিক মৌলিক পদার্থ মিলে কি গঠিত? যৌগিক পদার্থ। আর এই মিশ্র পদার্থ হলো কি বিভিন্ন ধরনের পদার্থ, যেমন যৌগিক, মৌলিক বা যে কোনো পদার্থ যখন একত্রিত অবস্থায় থাকে তখন সেটা কি মিশ্র পদার্থ। যেমন বায়ুতে সবকিছুই থাকে না? অক্সিজেন থাকে, তারপরে তোমার কি কার্বন ডাইঅক্সাইড থাকে, বিভিন্ন যৌগ থাকে না? তাহলে কি বায়ু একটা মিশ্র পদার্থ। কথা বোঝা গেছে? তাহলে এখন বিষয় হলো যে এই যে আমরা যে মৌল পড়লাম, তাহলে এই মৌল থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব। এই মৌল থেকে, এই যে মৌল, তাহলে আমরা জানি এগুলো একটু মিশাই দেই। এগুলো আমরা জানলাম যে যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ বা মৌল। এই আবিষ্কৃত মৌলিক পদার্থ কয়টি? আবিষ্কৃত মৌল কয়টি পৃথিবীতে আজ পর্যন্ত? আবিষ্কৃত মৌল কয়টি বলতো? 118টি না? 118টি। এখন বিষয় হচ্ছে যে ভাই এই 118টি মৌল যে আছে,
X18 মৌল কি তোমার একবারে আবিষ্কার হয়েছে? একবারে তো আবিষ্কার হয় নাই, ধারাবাহিক ভাবে আবিষ্কার হয়েছে। এখন বিষয় হলো এই আমাদের যখন আমরা বাংলা পড়ি, ইংরেজি পড়ি, তখন আমরা রুট লেভেল থেকে ইংলিশ বা বাংলা, ইংরেজি, আরবি যাই বলো, ধরো বাংলার ক্ষেত্রে যখন আমরা পড়ি, যখন বাংলা ল্যাঙ্গুয়েজ বা বাংলা ভাষা শিখি অথবা বাংলা ব্যাকরণ শিখি, কি শিখি? বাংলা ব্যাকরণ শিখি। তখন আমরা কি করি? বাংলা ব্যাকরণ শিখি তখন আমরা প্রথমে কি শিখি? ABCD শিখি না? সরি, বাংলা ব্যাকরণ তখন আমরা কি সরু সরায়া ক খ এগুলা শিখি না? এগুলা শিখি না? সরু সরায়া ক খ এগুলাই তো শিখি নাকি? তারপরে এগুলা থেকে আমরা কি করি? প্রথমে শব্দ বানাই, শব্দ তৈরি করি, তারপরে কি? বাক্য, তারপরে কি যায়? তারপর মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করি, মানে বাক্য থেকে একটা সম্পূর্ণ একটা কি প্যারাগ্রাফ বা ভাব, মনের ভাব প্রকাশ করি, সম্পূর্ণ মনের ভাব। এখন বিষয় হচ্ছে যে তাহলে বাংলা ব্যাকরণে এটা করি, ইংলিশ গ্রামারে কি করি কত দেই? ইংলিশ গ্রামারে প্রথমে কি শিখি আমরা? ইংলিশ গ্রামারে তাই তো ABCD শিখি না? তারপরে সেই ABCD শেখার পরে সেগুলোতে কি করি? একটা শব্দ তৈরি করি বা ওয়ার্ড তৈরি করি, তারপরে কি তৈরি করি? সেন্টেন্স তৈরি করি। এবং আরবিতে যদি বলি, এরা মানে আরবিতে আমরা কি পড়ি? ABCD, আলিফ। আরবিতে কি করি? আলিফ এরকম পড়ি না? আলিফ, আলিফ এরকম করে আলিফ। তারপরে কিরকম করে শিখি? বা, এরকম শিখি না? তারপরে কি? তা কিরকম? এরকম না? তা এরকম না? সরি, তা কি? আচ্ছা, একটা ফুটা তা। তারপরে সা, আচ্ছা তা আর নুন হয়ে গেছে কেন? তা ফুটা। তারপরে সা কি? এরকম 3 ফুটা না? জিম কেমনে? এরকম না? জিমটা এরকম না? ঠিক আছে, আচ্ছা এরকম কিছু আর কি। যাই হোক, এই 3টা তো, এই 4টা তো ঠিক আছে, তাই না? বিষয় হলো তাহলে এগুলা পরে কি? এগুলো আমরা শিখি, তারপরে কি? এরকম শিখি না? এই যে এরকম থাকে না আলিফ, তারপরে আলিফ, আলিফ বাজবর এরকম জজম থাকে, আলিফ বাজবর আব, বাজবর বা, এরকম থাকে না? দেখো এই দেখো আমি কি বুঝাবার চাইতেছি, যে এরকম আমার ক্ষুদ্র থেকে মানে আমরা প্রথমে কি এগুলা শিখি, বা আরবি কি বর্ণ শিখি, তারপরে আরবি কি এগুলা, আরবি মানে আরবি হরফ শিখি, হরফ থেকে কি শিখি, তারপরে আরবি হরফের পরে আমরা কি শিখি? এরকম ওয়ার্ড শিখি না বা শিখি না? বিষয় বুঝছো? মানে মানে এরকম বিভিন্ন বানাই না? আরবি মানে শিখি আর কি। তারপরে আরবি বাক্য এরকম শিখি। তো বিষয় হচ্ছে যে তাহলে আমি একটু মিশাই ফেলি এটা। তাহলে তোমার এরকম যদি হয়, তাহলে কেমিস্ট্রির ক্ষেত্রে তো কিছু আছে, ক্ষুদ্র থেকে যদি পড়া শুরু করো, তাহলে কি আছে? কেমিস্ট্রির 118টা কি আছে? মৌল আছে। তাহলে এগুলা থেকে কি তৈরি করবো? যৌগ তৈরি করবো। তারপরে সবকিছু যত পড়াশোনা আছে, যা কিছু আছে সবকিছু কি নিয়ে পড়বো? ওই 118টি মৌল থেকেই সবকিছু পড়াশোনা করবো। তাহলে এটা কি আমার গুরুত্বপূর্ণ না 118টি মৌল? তো আমরা অলরেডি তো জানি যে 118টি মৌলের মধ্যে কি আছে, ধাতু আছে, অধাতু আছে, তারপর কি আছে? না না, 118টি মৌল মুখস্থ করতে হবে না তোমার ক্ষেত্রে, মানে 30টার মতো মুখস্থ করতে হবে। ইলেকট্রন বিন্যাস তো 30টা, পদার্থের গঠন অধ্যায় তো বলছিলাম যে ইলেকট্রন বিন্যাস 30টার মতো ইলেকট্রন বিন্যাস করলেই হবে। আর তুমি এমন টেকনিক দিমো, হ্যাঁ শোনো, এমন টেকনিক দিমো যেটাতে তোমার কি হবে, পুরা পুরা বক্স তুমি কি করতে রাখতে পারবা, মনে রাখতে পারবা, এমন টেকনিক দিমো, বুঝছো? তুমি ভুলবার চাইলেও, তুমি যদি ভুলতে চাও তারপরেও সেটা ভুলতে পারবা না, এরকম ভাবেই করবো। এখন বিষয় হলো যে এই যে 118টি যে আবিষ্কৃত হয়েছে, তাহলে এই আবিষ্কৃত তোমার কি বিভিন্ন ক্ষেত্রে এগুলার কি ভৌত ধর্ম জানা লাগবে না? 118টার কি বিভিন্ন ভৌত ধর্ম আছে না? যেমন কার্বনের একটা ভৌত ধর্ম আছে, যেমন তোমার ব্রোমিনের কথা কই, ব্রোমিন, ব্রোমিন কি অবস্থায় থাকে? তরল অবস্থায় থাকে না? পদার্থের গঠন অধ্যায়ে পড়ছে কি, ব্রোমিন একটা কি তরল কি তরল ধাতু না? ও ধাতু, তরল ধাতু না? তার কালার কি? লাল কালার না? তাহলে এই যে তরল, ব্রোমিন যে তরল, তাহলে এটা কি মার্কারি একটা কি তরল না? মার্কারিও কিন্তু তরল, কথা বুঝছো? তাহলে এগুলা যে ভৌত, এগুলা ভৌত ধর্ম না? আবার এগুলার কি আছে? রাসায়নিক ধর্ম আছে। তাহলে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম থাকলে এগুলা তোমার কি করতে হবে? শর্টকাটে পড়ার জন্য, ধরো শর্টকাটে পড়ার জন্য, তাহলে মানে শোনো আমি তোমার বলি, ধরো তুমি তোমার আইডিওলজি আর আমার আইডিওলজি মিলে, ধরো আমার রাজনৈতিক ধরো আদর্শ একটা আছে, তোমার রাজনৈতিক আদর্শ আছে। তাহলে আমার রাজনৈতিক আদর্শ ধরো জাতীয়তাবাদী দল, তোমার রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল। তাহলে এখন তুমি আর আমি যদি, আমার নাম রাকিব, তোমার নাম কি? ছোটন।
তাহলে তোমার নাম আর আমার নাম যদি মানে নাম দুজন আলাদা ব্যক্তি, কিন্তু রাজনৈতিক আদর্শ কি এক, বা ওইটা বাদ দাও, রাজনৈতিক আদর্শ বাদ দাও, ধর্ম, আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম না? তাহলে এখন বিষয় হলো যে আমরা দুজন ইসলাম ধর্মের, আরেকজন লোক আছে সেটা ধরো কি হিন্দু ধর্মের। তাহলে এখন আরো কয়েকজন আছে, এক কুরামের কয়েকজন আছে, তারা কি হিন্দু ধর্মের, আর তুমি আর আমি কি মুসলিম ধর্মের। তাহলে আমগরে তোমার যদি মানে কেউ যদি বলে যে মানে কেউ আমাদের পরিচয় জানলো যে আমরা দুজন কি মুসলিম কোরআমের বা মুসলিম ধর্মের, আর ওরা দুইজন হিন্দু কোরআমের বা হিন্দু ধর্মের। তাহলে এই যে আমগরে ধর্মের যত বৈশিষ্ট্য আছে সব সেম না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক, তারপর আল্লাহ আমগরে আল্লাহ এক নাকি? সবগুলা কি এক না? এবং বৈশিষ্ট্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, রোজা রাখা লাগবো, এগুলা কি সেম না? সেম না? তাহলে আমার এই যে 118টি যে মৌল আছে, 118টি যে মৌল আছে, এই মৌলগুলাতে তোমার কি করতে হবে? যেগুলা সেম, যেগুলা কি সেম, তাহলে সেগুলারে যদি একসাথে, বা যেগুলার ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম সেম, সেগুলা যদি এক সাইডে সাজাই বা এক সিরিয়ালে সাজাই, আবার অন্য যেগুলো আছে অন্য ধর্ম অধাতু ধর্ম, সেগুলা যদি এক সাইডে লিখি, তাহলে এটা একভাবে শক্তির পরিচয় পাওয়া যাবো না যে ধাতুগুলা এই বৈশিষ্ট্য প্রকাশ করে, অধাতুগুলা এই বৈশিষ্ট্য প্রকাশ করে, এরকম করে ই করতে পারবো না। বুঝছো কথা? এই লক্ষ্যেই ওরা কি করছে, বিজ্ঞানীরা তোমার কি করছে, তাদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে একটা মানে এই মৌলগুলারে একটা জায়গা দিছে যে এগুলারে আমরা দেখলে কি করবো, এই বক্সের এত গোলারে দেখলে আমরা কি ভাববো, ধাতু ভাববো, এই বক্সের এত গোলারে ভাবলেই আমরা কি ভাববো, অধাতু ভাববো। কথা বলছো? তাহলে সেজন্য তোমার কি করছে এরকম এই একটা টেবিল বা ই টেবিলের জন্য তারা কি মানে আচ্ছা ওইটা ওইটা পড়ামো, কিন্তু আগে আপাতত আমি তোমার কি করলাম এই বেসিকটা আসলে দাঁড়া করালাম যে বিজ্ঞানীরা এই 118টি মৌলকে বিভিন্ন মৌলের ধর্মাবলী অনুযায়ী বা ধর্ম অনুযায়ী কি করতেছে, সাজানোর চেষ্টা করছে। এবং বিষয় হলো প্রথমেই তো তোমার কি হয় নাই পর্যায় সারণী, তাহলে কিছু পটভূমি আছে, পটভূমি আছে না তোমার বইয়ের মধ্যে দেওয়া, প্রথম 4.1 দেওয়া আছে যে কি তোমার কয়েকটা ইয়ে আছে, যেমন তোমার হ্যাঁ 1789 সালে লেবয়সে কি করছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, তারপর কি ফসফরাস, সালফার, জিঙ্ক, মার্কারি, এগুলা কি করছে মৌলিক পদার্থকে ধাতু এবং অধাতু দুইটা ভাগে ভাগ করছে। তাহলে এই মৌলিক পদার্থের গঠন অধ্যায় পড়াইছি না, যে মৌলিক পদার্থকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করে, একটা কি ধাতু, কি ধাতু, তারপরে কি ধাতু, আরেকটা কি কি অপধাতু, কি অপধাতু। আচ্ছা অধাতু 3টা ভাগে ভাগ করছে, একটা কি ধাতু, মানে মূলত প্রথমে ওই 2টা ভাগে ভাগ করছে, কয়টা ভাগে? 2টা ভাগে, একটা কি ধাতু আর একটা কি অধাতু। কথা বুঝছো? মানে ওই ভাগ করছে আর কি, কিন্তু পরে আস্তে আস্তে কি হয়েছে, তারপরে আস্তে আস্তে আরো ভাগ শুরু হয়েছে আর কি। মানে প্রথমে 118টিতে 2টা ভাগে ভাগ করছে, একটা কি ধাতু অধাতু। ধাতু কয়টা? 94টি। কয়টি? এইচএসসি লেভেলে কয়টি? এইচএসসি লেভেলে কয়টি ধাতু হইলো? 94টি। কয়টি? 94টি। এটা হলো মেইনলি আর কি। আর তোমার অধাতু কয়টি? অধাতু টোটাল কতটি? অধাতু টোটাল হইলো মনে হয় 18টি মনে হয়। আর অপধাতু থাকে না? অপধাতু আছে, অপধাতু আছে। তাহলে বিষয় হলো তখন থেকে কি করেছে লেবিসি এরকম 2 ভাগে ভাগ করছে। প্রথম অবস্থায় তো এত কিছু আপডেট ছিল না বা এত কিছু জানতো না, সে শুধুমাত্র হ্যাঁ কোনটা আচ্ছা এটা নোট করে নিতে পারেন যে 1789 সালে লেবয়সি অক্সিজেন, নাইট্রোজেন, এই লাইনটা একটু দাগায় নিতে পারেন বই থেকে। তারপরে তোমার ধাতু অধাতু এইভাবে ভাগ করছে। লেবয়সিয়ের সময় থেকেই হ্যাঁ মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তা ভাবনা শুরু হয়। তার মানে লেবয়সিয়ের সময় থেকে কি হইতাছে আরো ওই তো 2টা ভাগে ভাগ করছে। পরে কিন্তু আমরা জানছি কি অপধাতু আছে নাকি, তখন থেকেই আসলে যাত্রাটা শুরু করে দিছে আর কি। তারপর তোমার 1829 সালে দেখো 1789 সালে, তারপরে কত বছর পরে প্রায় কত 1829 সালে প্রায় তোমার 20 বছর আর হইলো প্রায় 50 বছর পরে, প্রায় টোটাল 50 বছর পরে প্রায় তোমার কি করছে বিজ্ঞানী ডোবেরাইন তিনটি লক্ষ্য করছে মৌলিক পদার্থ 3টি করে মৌলিক পদার্থ একই ধর্ম প্রদর্শন করে। তিনি পারমাণবিক ভর অনুসারে দেখো এখন এই যে বক্স গুলো আছে, এই বক্স গুলার মধ্যে কিছু বৈশিষ্ট্য অনুসারে সে কি করে পারমাণবিক ভরের ক্রমানুসারে কি সাজানোর চেষ্টা করছে। কি করছে? পারমাণবিক ভর অনুসারে 3টি করে মৌল সাজান।
এরপর তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক, তার কাছাকাছি হলো কি দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। মানে তোমার মনে করো যে এরকম ধরো লিথিয়াম, আচ্ছা এটা তোমার হয়েছে কি এই সূত্রটা যে ডুবের আইনের যে সূত্রটা সেটা কি গ্রুপ অনুসারে, কি গ্রুপ অনুসারে ডুবের আইনের সূত্রটা কত সালে দিছে? হ্যাঁ ওডি 1800 কি সালে 29 না 1829 সালে ডুবের আইন সূত্র দিছে। ডুবের আইনের তো এই সূত্র কি ডুবের আইনের দেখা যায় না, দেখা যায় ডুবের আইনের তো এই সূত্র। সে কি করছে গ্রুপ অনুযায়ী কি করছে পারমাণবিক ভর কি করছে পারমাণবিক ভর অনুসারে সাজাইছে। এটা কি গ্রুপ অনুসারে, কি গ্রুপ অনুসারে, গ্রুপ অনুসারে তোমার গ্রুপ অনুসারে কিরকম, যেমন তোমার কি সোডিয়াম কি কি তোমার ধরো লিথিয়াম প্রথম যে পর্যায় সারণী প্রথম যে ইগুলো আছে হাইড্রোজেন, তারপরে কি লিথিয়াম, হ্যাঁ তারপর কি আছে লিথিয়াম, তারপরে কি পটাশিয়াম, তারপরে প্রথম প্রথম তিনটা মৌল আছে একটা কি লিথিয়াম সোডিয়াম, সরি লিথিয়ামের পরে কি আছে সোডিয়াম আছে, তারপরে কি পটাশিয়াম। দেখো হাইড্রোজেনের পরে কি আছে লিথিয়াম, তারপরে কি প্রথম গ্রুপের প্রথম গ্রুপ 1 নাম্বার গ্রুপ, মানে এরকম এরকম 1 নাম্বার গ্রুপ। হ্যাঁ প্রথমে কি আছে লিথিয়াম, তারপর কি সোডিয়াম, তারপর কি পটাশিয়াম। এখন লিথিয়ামের ভর কত পারমাণবিক ভর, সে কি করছে পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে। দেখছে যে তোমার লিথিয়ামের পারমাণবিক ভর কত 7, সোডিয়ামের পারমাণবিক ভর, আচ্ছা পটাশিয়ামের পারমাণবিক ভর কত এটা 19 না 39, সরি 39। তাহলে 39 হলে তাহলে এই 7 আর 39 এর যোগফল কত 7 প্লাস কত 39 ডিভাইডেড বাই কি 2, দেখলে কত হয় ম্যাথটা করো তো দেখি। 7 প্লাস 39 ডিভাইডেড বাই 2, হ্যাঁ 2 দিয়ে ভাগ করো। মানে এটাই হলো ত্রয়ী সূত্র, সে গ্রুপ অনুযায়ী সাজাইছে কিন্তু পারমাণবিক ভরগুলা কি করছে কত 26.5, আচ্ছা 39 প্লাস 7 তোমার ওই 46 ভাগ 2 সমান কত হবো 23 হবো। তাহলে এই যে যে পারমাণবিক ভরটা এই যে এটা সমান নামলো কত 23। এটা আমি কি করছি এই যে এই 7 যে লিথিয়ামের ভর আর আমি কি গ্রুপ অনুযায়ী সাজাইছি, কি করছি গ্রুপ অনুযায়ী সাজায় দেখে কি সে এরকম কয়েকটা মৌল কি নিচে নিয়ে এরা গ্রুপ অনুযায়ী সাজাইছি। সাজায় দেখে যে এই যে যে পারমাণবিক ভর কত লিথিয়ামের পারমাণবিক ভর 7, এই পটাশিয়ামের পারমাণবিক ভর 39। তাহলে এই দুইটার যে যোগফল আছে পারমাণবিক ভরের যোগফল এটা যদি দ্বিতীয় 2 দ্বারা ভাগ করে তাহলে কি মাঝখানের পারমাণবিক ভর নামবো। তার মানে কি 23টা আসলে কার পারমাণবিক ভর সোডিয়ামের পারমাণবিক ভর। কথা বুঝছো এরকম করে সাজাইছে। এটা কি ডুবেরানের ত্রয়ী সূত্র। তাহলে এখন বিজ্ঞানী ডুবেরানের ক্লোরিন ব্রোমিন ও আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করা হয়। তার মানে কি সে তোমার কোন তিনটা নিয়ে কাজ করছে সর্বপ্রথম ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন। ওই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ওই যে দেখো অধাতুর মধ্যে 17 নম্বর গ্রুপের প্রথম আছে কি ফ্লোরিন, ওইটা বাদ ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন এই তিনটা কি প্রথম ত্রয়ী সূত্রের মধ্যে ব্যবহার করছে। কি এটা কি এমসিকিউ হইতে পারে, বলতে পারে কি ডুবেরানের ত্রয়ী সূত্রের মধ্যে কয়টি করছে, কয়টি কি কি নিয়ে কাজ করছে ক্লোরিন ব্রোমিন আর একটা কি আয়োডিন। দেখো ক্লোরিনের ভর কত, দেখো ক্লোরিনের ভর কত বইয়ের মধ্যে আছে 35.5, আয়োডিনের ই কত 126 না নাকি 127 আয়োডিন। হ্যাঁ ওই নিচে দেখো ক্লোরিন ব্রোমিনের নিচে কত 127, তাহলে 127 তাহলে কত হবো এই যে 35 প্লাস 5 35.5 আর কি 127 যোগ করে দাও তো। এমসিকিউ এইভাবে আসতে পারে যে ব্রোমিনের হ্যাঁ প্লাস আগে যোগ করো, যোগ করে তারপরে ভাগ করবা 127।
ইকুয়াল টু কত দাও, ইকুয়াল দাও আগে, কত নামছে, এখন আমার ভাগ দাও 2, কত নামে দেখো তো 81.25 কে আছে ব্রোমিনের, 80 ব্রোমিনের পারমাণবিক ভর কত 80, ওই ধরো 81.5 বা এটা 80 আর আচ্ছা 80, আচ্ছা 80 দাও, তাহলে তোমার কি এলো ব্রোমিনের পারমাণবিক ভর কত পেলাম 80। সে দেখছে কি এই ক্লোরিন আর আয়োডিনের কি পারমাণবিক ভর যোগ করছে, যোগ করে দুইটা ভাগ করছে, ভাগ করে কি পাইছে এই তিনটে হলো কি প্রথম কি ত্রয়ী মৌল, কি মৌল ত্রয়ী মৌল। কেন ত্রয়ী মৌল, কারণ কি ডোবের আইন কি ত্রয়ী সূত্র দিছে, তিনটা করে মৌল নিচ্ছে, ত্রয়ী মানে কি তিনটার সূত্র, তার মানে কি তিনটা করে পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে, কি অনুযায়ী সাজাইছে গ্রুপ অনুযায়ী সাজাইছে, গ্রুপ অনুযায়ী সাজায় কি করছে প্রথম আর তৃতীয়টার যোগফল দুইটা ভাগ করলে কি হয় দ্বিতীয়টার নামে, কথা বোঝা গেছে। তারপরে তোমার এরকম করে আস্তে আস্তে অন্যান্য মানে পর্যায় সারণী ডেভেলপমেন্ট করার জন্য কি আরো বিজ্ঞানী অবদান রাখছে, কারা কারা রাখছে। এরপরে কি 1864 সালে আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড কি অষ্টক সূত্র দেন। অষ্টক সূত্র কি ওই সেমি, যদি তোমার কি করে পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের সাথে মিলা যায়। মানে তোমার কি মানে ওরকম করে সাজাইছে, মানে 8টা করে মৌল সাজাইছে, কিরকম তোমার ধরো তুমি একটা করে মানে মানে তোমার পারমাণবিক ভর কি করছে, মানে তোমার পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে, বুঝছো কথা। মানে এটা এটা আবার কি এই সূত্রটা যে অষ্টক সূত্রটা যে আছে, অষ্টক সূত্রটা আসলে কি অনুযায়ী পর্যায় অনুযায়ী, এটা দাও এটা কি গ্রুপ অনুযায়ী, এরকম লম্বা লম্বা এগুলা কি গ্রুপ গ্রুপ। আচ্ছা এটা নড়ায় না, এটা নড়তেছে। আচ্ছা এই যে মানে আমরা যে এরকম জানি যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এরকম আছিল না, হাইড্রোজেন তারপর কি লিথিয়াম হাইলিনা কে, তারপর কি সলিনা কে, এরকম করে এটা কি গ্রুপ না, এটা কি এক নাম্বার গ্রুপ। আর 2 নাম্বার গ্রুপ কি হাইড্রোজেনের পরে কি আছে, আচ্ছা লিথিয়াম, তারপরে কি বেরিলিয়াম, এরকম এটা কি 2 নাম্বার পর্যায় না, এরকম করে এটা কি 2 নাম্বার না, মানে 2 নাম্বার গ্রুপ না। যদি পর্যায় অনুযায়ী হয়, তোমার পর্যায় অনুযায়ী হলে কি হবো এদিক হবো না, বেরিলিয়ামের পরে কি 3 নাম্বার পর্যায়ে কি আছে, বেরিলিয়ামের পরে না 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 এনে তো এটা তো 4 নাম্বারে, বেরিলিয়ামের পরে আপনার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, না সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, তারপরে হলো ম্যাগনেসিয়ামের পরে আপনার ক্যালসিয়াম, না ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম, এর মাঝখানে কিছু গ্যাপ আছে না, মাঝখানে তোমার কি আছে গ্যাপ আছে, তারপরে কি আছে একবারে 13 নাম্বার গ্রুপে গেছে, কত নাম্বার 13 নাম্বার। এখন আমি বলতে চাইতেছি কি জানো, এর ডায়লগ কি আমি বলতে চাইতেছি, এটা হলো কি লম্বা খাড়া এটা কি গ্রুপ, এটা কি গ্রুপ, এই যে খারাপ ভাবে লম্বা যেটা কি এটাকে কি বলা হয় গ্রুপ। আর এটা কি, আর এই যে এই বরাবর এটা কি বলা হয় পর্যায়, কি এটার ইংলিশ টার্মটা কি, পর্যায়ের ইংরেজি কি দাও তো, এটা হলো এটা হলো আচ্ছা এগুলা কি রো, এগুলা কি রো মানে কি পর্যায়, আর উপরে কি কলাম মানে হলো কি গ্রুপ, কলাম মানে গ্রুপ, বুঝছো কথা। এই যে এক কথায় খাড়া গুলো কি গ্রুপ, আর এটা কি পর্যায়, এই যে এইভাবে এই মানে প্রস্থ অনুযায়ী মানে এই দিক বরাবর যেটা গেছে সেটা কি পর্যায়, তাই না। এই পর্যায় অনুসারে এই গ্রুপের আইডেন্টিটি সূত্র আমরা কি বললাম গ্রুপ অনুসারে, কি অনুসারে গ্রুপ অনুসারে। কিন্তু যদি তুমি পর্যায় অনুসারে যাও, মানে ইয়ারটা তোমার এই পর্যায় অনুসারে যদি সাজাও, 8টা মৌল যদি সাজাও, যেমন তোমার কি আছে, যেমন তোমার এই যে ধরো একসাথে লিখলাম এই তোমার কি ধরো এই যে লিথিয়াম, তারপরে কি বেরিলিয়াম, তারপরে বেরিলিয়ামের পরে কি বোরন,
কার্বন, তারপর কি কার্বনের পরে কি আছে? বোরন, কার্বন, তারপর কি নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর কি অক্সিজেনের পরে কি আছে? ফ্লোরিন, তারপরে কি নিয়ন। দেখো 1 2 3 4 5 6 7 8, ইয়া দাও পর্যায় অনুসারে এটা কি কয় নাম্বার গ্রুপ আছিল? 1 নাম্বার না? এটা কয় নাম্বার আছিল? 2 নাম্বার গ্রুপ। এটা কয় নাম্বার গ্রুপ? 13 নাম্বার। এটা 14, এটা 15, এটা 16, এটা 17, এটা 18 নাম্বার গ্রুপ। লক্ষ্য করো, দেখো 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, 13 নাম্বার গ্রুপ, 14 নাম্বার গ্রুপ, 15 16 17 18। মাঝখানে কি একটা গ্যাপ আছে না? এই যে 13 পর্যন্ত এনে তো কিছু নাই, কিছু আছে? এই যে মাঝখানে দেখো, এই যে এনুকে কিছু আছে কি দেখতেছ নাকি? কারণ 1 2 তারপরে এই যে ফাঁকা, এই যে পর্যায় সারণী দেখো, পর্যায় সারণী দিয়ে খুললে 3 নাম্বার পর্যায়ে, 3 নাম্বার পর্যায়ে কি থাকে? এরকম ফাঁকা থাকে নাকি? এই যে 3 নাম্বার পর্যায়ে এটা ফাঁকার জায়গা থাকে। এমন বিষয় হলো যে ওই মানে ত্রয়ী সূত্র বলছে কি জানো, যে এরকম যদি 8টা এরকম কি আর 8টা কি পারমাণবিক সংখ্যার মানে পারমাণবিক কি ছোট থেকে বড় পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজানো হয়, কি হয়? ভর অনুযায়ী সাজানো হয়, তাহলে কি করা লাগবো? পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজায়, পারমাণবিক ভর কি দেওয়া হয়? এনো কি লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের ভর বেশি না? লিথিয়ামের যদি 7 হয়, বেরিলিয়ামের কত? বেরিলিয়ামের কত দেখো তো, 4। লিথিয়ামের বেরিলিয়ামের পারমাণবিক ভর কত? 9 বেরিলিয়ামের পারমাণবিক ভর 9। তাহলে এটা পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে না? লিথিয়াম, বেরিলিয়াম। তারপর বোরনের পারমাণবিক ভর কত? বোরনের কত? 11। কার্বন কত? 12। নাইট্রোজেন 14 মনে হয়, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ফ্লোরিন কত? 19 মনে হয়, মেবি ফ্লোরিন 19। আর না না, এটা গ্রুপ 15 নাম্বার গ্রুপ না? উপরে নিচে এটা কি গ্রুপ না? এই যে দাও 15 নাম্বার গ্রুপ, এটা কি নাইট্রোজেন, এটা কি গ্রুপ নাম্বার লিখছি, বুঝছো? উপরে গ্রুপ নাম্বার লিখছি। নিয়নের ভর কত? নিয়নের ভর হলো তোমার 20। কত? 20। তাহলে এটা পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে না? তাহলে বলছে যে এরকম ভাবে সাজাইলে, তাহলে এটা কি অনুযায়ী সাজালাম? পর্যায় অনুসারে। কি পর্যায় অনুসারে, কথা বুঝছো? তাহলে ডুবেরানে তোমার এমসিকিউ আসতে পারে, ডুবেরানের সূত্র কিভাবে সাজাইছি? গ্রুপ অনুসারে। ডুবেরানের ত্রয়ী সূত্র, ত্রয়ী মানে কি? 3টা করে সাজে, এটা কি গ্রুপ অনুযায়ী। গ্রুপ অনুযায়ী কি মানে আবার কিসের ভিত্তিতে? পারমাণবিক ভরের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? পারমাণবিক ভরের ভিত্তিতে। আর এটা কি ইয়া কেমনে সাজাইছে কারা? নিউল্যান্ড। নিউল্যান্ড কিভাবে সাজাইছে? নিউল্যান্ডের অষ্টক সূত্র। কি অষ্টক? অষ্টক মানে শোনো, ওই জায়গায় ত্রয়ী মানে কি 3টা করে নিছিল না? আর অষ্টক মানে কি 8টা করে। তার মানে কি 8টা করে এরকম কি করছে? পারমাণবিক ভর অনুযায়ী মানে ঊর্ধ্বক্রম অনুযায়ী, ঊর্ধ্বক্রম আর অধক্রম চিনো? মেতে পড়ছো না? ঊর্ধ্বক্রম পড়ছো কি? ঊর্ধ্বক্রম পড়ছো? এইটুক মিশাই দিতে নাকি? এটুকু আমার লাগতেছে না। আচ্ছা দাঁড়াও, তাহলে ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম বুঝছো? আজকে এইটুকুই প্রাথমিক আলোচনা, এইটুকুই করবো। ঊর্ধ্বক্রম কি কত দেখি? ঊর্ধ্বক্রম ছোটবেলা পড়ো নাই? ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, 1 2 তারপর 3, এক কথা নিচ থেকে উপরের দিকে। আর অধক্রম মানে কি? উপর থেকে বা বড় থেকে ছোট, বড় থেকে ছোট। তাহলে এটা পড়ছো না ছোটবেলা? ওই উন্নতি কোণ বা অবনতি কোণ যেটা আছে আর কি, ওটা ওয়ান কাইন্ড অফ ওরকমই ধরতে গেলে, ওরকমই আর কি, উপরে নিচে আর কি। তাহলে এখন বিষয় হচ্ছে যে তুমি তাহলে কি ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাইছি না? মানে পারমাণবিক ভর ছোট থেকে বড় ভাবে সাজাইছি, দেখলে বললামই তো। তাহলে সাজাইলে বলে ওই বলছে যে 8 নাম্বার যে আছে, এই যে লিথিয়াম, এরপরে 8 নাম্বার পরের যে আবার যে মৌলটা আছে সেটার ধর্ম কি? সেম। কি 8টা যাওয়ার পরে সাজানো হলে তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। মানে দেখো, এটা তো বাতি। তাহলে ইনতে শুরু করো, 1 2 3 4 5 6 7। 7-এর পরে কি আবার ইনয় পড়ছে না? এরপরের মৌলটা কি? লিথিয়ামের। লিথিয়ামের পরেরটা কি? সোডিয়াম না? তাহলে 8টা মৌল, এই যে 1 2 3 4 5 6 7, মানে এটা তো এটা নিয়ে তো 8টার এই যে অষ্টম মৌলটা কি হবো? অষ্টম মৌলটা কোনটা দেখো? এটা তো মৌলই। দেখো এটা থেকে কি গণনা শুরু করছি, যে এটা থেকে গণনা শুরু করলে এটা বাদ। আমরা বয়স কিভাবে হিসাব করি?
2005 জন্ম সাল হইলে তাহলে আমরা 6 থেকে শুরু করি না? ঠিক সেম ভাবে এটা থেকে শুরু না করে এটা থেকে শুরু করি। 1 2 3 4 5 6 7। অষ্টম মৌল কোনটা? সোডিয়াম। সোডিয়াম কি একটা ধাতু না? সোডিয়াম একটা ধাতু। কি ধাতু? ক্ষার ধাতু। কি ধাতু? ক্ষার ধাতু। লিথিয়াম একটা কি? ক্ষার ধাতু। তাহলে এটা কি হলো? এই লিথিয়ামের যে ধর্ম সোডিয়ামের ধর্ম, তাই তার মানে অষ্টম ধর্মের সাথে মিলে গেছে না? মিলে গেছে। কথা বলছো? এটা কি নিউল্যান্ডের অষ্টক সূত্র। কত সালে দিছে? 1800 কত দিছে? 1829 সালে না সরি 1864 সালে নিউল্যান্ড। আচ্ছা শোনো, এই ওই কইছে কি জানো? ওই ওই মানে তোমার যখন নিউল্যান্ড কি দেয়? অষ্টক সূত্র দেয়। হ্যাঁ, ওই জনকে তোমার অষ্টক সূত্র দেয় তখন কি আসিল না? এই নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয় নাই। নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয় নাই, যার কারণে এদের পরে আবার কি আছে? সোডিয়াম আছে। তার মানে ইন থেকে হিসাব করলেও কি হবো? সোডিয়াম। অষ্টম মৌল কি? সোডিয়ামই হবো। কথা বুঝছো? যদি ইন থেকে হিসাব করি 1 2 3 4 5 6 7, এই যে অষ্টম মৌল কি? সোডিয়াম। কথা বোঝা গেছে? সোডিয়ামের ভর কত? তোর এরপরে কি সোডিয়াম না? এরপরে কি লিখবো? সোডিয়াম। কারণ সোডিয়ামের ভর কত? 23 না? আর ইয়ার ভর কত আছিল? ফ্লোরিনের ভর কত আছিল? 19। তাহলে পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে না? তাহলে অষ্টম মৌল কোনটা? সোডিয়াম। কথা বোঝা গেছে? তাহলে সোডিয়াম কি? একটা ক্ষার ধাতু। লিথিয়াম একটা ক্ষার ধাতু। কথা বোঝা গেছে? তারপরে যখন তোমার কি হইলো? যখন তোমার হইলো কি জানি করে কয় না? নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হইলো। কি হইলো? নিষ্ক্রিয় মৌল কোনগুলা? ওই যে হেলিনিতু আর করিম যাবে রমন অর্গানাইজেশন, মানে 18 নম্বর মৌল যেটা আসলো, 18 নম্বর পর্যায়ে গ্রুপ পর্যায়ে বের করো। 18 নম্বর যে পর্যায়টা আছে সেটাই কি? নিষ্ক্রিয় মৌল। সেগুলা কি? নিষ্ক্রিয় মৌল। সেই নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হওয়ার পরে তখন কি হয়েছে? পারমাণবিক কি করছে? 1889 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ কি করছে? মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র দেন। যেটা কি? পর্যায় সূত্রটি এমন যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মানে কি? এরকম একটা অনেক বিজ্ঞানী এরকম চেষ্টা করছে না যে এরকম যাতে এরকম মিলে যায় এরকম কিছু বাইর করার। তারপরে 1869 সালে কি করছে? ভৌত ধর্ম রাসায়নিক ধর্মের ভিত্তিতে কি করছে? ওই যে বলছিলাম প্রথম দিকে যে ভৌত ধর্ম রাসায়নিক ধর্মের ভিত্তিতে কি করছে? পর্যায় সারণী তৈরি করছে। তাহলে এটা তনকে তোমার কি করছে? এই যখন কি করছে তোমার এই মানে এই রাসায়নিক রাশিয়ার বিজ্ঞানিকেরা মেন্ডেলিভ যখন চিন্তা করছে যে ভৌত ধর্মের উপর কি করছে? মৌলের ধর্ম পরিচালনা করে একটি সূত্র দিছে। সেটা কি? মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম এই পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে কি হয়? পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে। মানে এই যে দেখো, লিথিয়ামের পারমাণবিক ভর কত আছিল? কত? 7 আছিল। তাহলে এই আস্তে আস্তে কি পারমাণবিক ভর বৃদ্ধি পাইতেছে না? পারমাণবিক ভর বৃদ্ধি পাইতেছে। তো বৃদ্ধি পাইয়া যখন এই আবিষ্কার হইলো, কত আবিষ্কার হইলো? 18 নম্বর গ্রুপ। তার মানে কি? নিয়ন আবিষ্কার হইলো। মানে এই যে এরকম 18 নম্বর গ্রুপটা আবিষ্কার হইলো। তারপরে কি হইলো? তারপরে এই তোমার আবিষ্কার হইলে তারপরে আমার এই যে এটা কি? সোডিয়াম কি ইনোয়ায় বললো না? 18 নম্বর অন্য কিন্তু থাকলো না, ইনোয়ায় বললো না? তাহলে সোডিয়াম আবার কি হয়ে গেল? এটাই হইলো না? অষ্টক মৌল কিন্তু এক্সিস্ট করলোই। অষ্টক সূত্র যেটা আছে, আচ্ছা অষ্টক সূত্রটা যেটা আছে, অষ্টক সূত্রটা এক্সিস্ট করলো না? তার পাশাপাশি সে কি করলো? আরেকটু আপডেট হয়ে কি করলো? ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম। তার মানে এই যে লিথিয়ামের যে ভৌত ধর্ম, সোডিয়ামের কি রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম দুটো কি সেম। তাহলে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে তোমার কি হলো? পর্যায়ক্রমে আবর্তিত হলো না? তার মানে কি এটা কি ঘুরে ফিরে আবার কি হলো? ধাতুতে এলো না? কথা বোঝা গেছে? দাঁড়াও, আরেকটা আছে পরে কি হলো তোমার? তারপরে কিন্তু তিনটার ক্ষেত্রে সমস্যা হলো। কি হলো? কয়েকটা মৌলের ক্ষেত্রে কি হলো? সমস্যা হলো। ওইটা কি হলো না? মিললো না। বা তখনকে তার সময় আবিষ্কৃত মৌল কয়টা ছিল? 67টা। কয়টা? 67টা। কয়টি? মানে তোমার তার সময় মৌল ছিল কয়টি? 67টি। কিন্তু আবিষ্কৃত হয়েছিল কয়টি? আবিষ্কৃত হয়েছিল 63টি। তাহলে বাকি কয়টা থাকে? আর বাকি কিছু বাদ থাকে না? বাকি তোমার কয়টি মৌল থাকে? তাহলে এই চারটা কি আবিষ্কৃত হয় নাই নাকি? তারপরে তোমার এই চারটি যখন আবিষ্কৃত হয় তারপরে কি হয়? তারপরে তোমার বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ভিত্তিতে তোমার কি করে?
তারপর তোমার পারমাণবিক সংখ্যা অনুযায়ী যে করছে মেন্ডেলিভ এর পর্যায় সূত্র যেটা আছে সেটা তোমার করছে কেন মোসলে 1913 সালে মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে ওই জায়গায় কি পারমাণবিক ভর আসছিল না, কিন্তু কয়েক জায়গায় কি সমস্যা ছিল, কি আসছিল কয়েক জায়গায় সমস্যা আছে, যেমন আর্গন পটাশিয়াম, তারপরে কবাল নিকেল, আর একটি টেকনেশিয়াম, আর হলো কি আয়োডিন। এই অনুযায়ী কি হইলো মিলে না, দেখো কোন জায়গায় দেখো আর্গন আর পটাশিয়াম, দেখো তো আর্গন আর পটাশিয়াম, আর্গন কই, পটাশিয়াম, এই যে আর্গন, আর্গন কই, এই যে আর্গন, আর্গন, তাহলে আর্গনের পরে পটাশিয়াম না, দেখো তাহলে পারমাণবিক ভর বৃদ্ধির মানে ছোট থেকে বড় হবো না, তাহলে আর্গনের ভর কত 40 আর পটাশিয়ামের ভর 39, কারণ এদিকে আবার অনু গেলে পরে কি এটা 41 হওয়ার কথা ছিল না, বা 40-এর উপরে হওয়ার কথা ছিল না, দেখো এরপরে আবার গুলো সবকিছু বড় বড়, দেখো এটা ক্যালসিয়াম এটা কত 40, ক্যাডমিয়াম 45, টাইটানিয়াম 48, তার মানে ছোট থেকে বড় হইতাছে। কিন্তু এই জায়গায় কি হয়েছে পারমাণবিক ভরের কি হয়েছে সমস্যা হয়েছে, মানে কি পারমাণবিক ভর ওই যে বলছে না যে ভর অনুযায়ী কি সাজালে তোমার কি হয় পর্যায়ক্রমে আবর্তিত হয়, তাহলে কি ভুল হইলো না, ভুল হয়েছে না, তাহলে তখন কি হয়েছে, তখন কে তোমার কেরা দিছে মোসলে 1913 সালে কি করছে পারমাণবিক ভরের পরিবর্তে কি করছে পারমাণবিক সংখ্যার অনুযায়ী কি করছে এই পুরা ইডা সাজাইছে, যখনকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইছে তখন যারে সবকিছু মিলে গেছে গা, মানে ভর অনুযায়ী সাজাইলো না, তখনকে দেখতেছে তোমার যদি এই যে ভর পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমরা এই পর্যায় সারণী কোনটা পড়তেছি পারমাণবিক সংখ্যা অনুযায়ী, যেমন হাইড্রোজেনের পরে কি হাইড্রোজেন হলো ধাতু, তারপরে কি হিলিয়াম, হিলিয়ামের কোন জায়গায় রাখছে অধাতুর মধ্যে, কথা বলছো, তারপরে কি লিথিয়াম, তারপর কি বেরিলিয়াম, তারপরে লিথিয়াম বেরিলিয়াম, তারপরে এটা ঘুরে পরে আবার কোন আছে সোডিয়াম আছে, তাহলে সোডিয়াম ওর কি লিথিয়ামের বৈশিষ্ট্য সেম না, খার ধাতু না দুয়াটাই, তাই তখন থেকে যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী জনকে সাজাইছে তখন থেকে যে কি হয়েছে তাদের এইগুলা সুন্দরভাবে বা এই পর্যায় সারণীতে সুন্দরভাবে স্থান দেওয়া গেছে, কথা বোঝা গেছে। তাহলে এটাই হলো কি তোমার আধুনিক পর্যায় সূত্র, কি আধুনিক পর্যায় সূত্র, কথা বোঝা গেছে। আচ্ছা এটাই হলো কি আধুনিক পর্যায় সূত্র বা আধুনিক পর্যায় সারণী, কথা বোঝা গেছে। তাহলে আজকে এই পর্যন্তই, তারপরে তোমার এই আধুনিক পর্যায় সারণী আস্তে আস্তে জনকে আরো সবগুলা মূল আবিষ্কৃত জনকে একজন একটা মানে আমরা যেমন তোমার কি আমাদের গাইডলাইনে কেউ থাকে না বা দায়িত্বে কেউ থাকে না, একটা প্রতিষ্ঠান থাকে না, যেমন আমি তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমার গাইডলাইনে কি তোমার বিশ্ববিদ্যালয় বা একটা স্কুলে পড়ে আপনি আমাকে গাইডলাইন দিয়ে, হ্যাঁ এই যে এরকমই আর কি, এরকম একটা সংস্থা আছে, কি আছে সংস্থা আছে, তার নাম কি ইউপ্যাক, কি সরি আইপ্যাক, আইপ্যাক সরি আইপ্যাক না 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 ইউপ্যাক, IUPAC ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি, আচ্ছা এটা উচ্চারণ তো ইউপ্যাক মনে হয়, নাম আইপ্যাক, আই 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 তারপরে ইউ আছে তো আইপ্যাক, ওইটাই আর কি, যাই ইউপ্যাক যাই বলো আর কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কি পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা কি করে এই যে যে পুরা 100টি মৌল আছে এই মৌলের কি করে তোমার বিভিন্ন কিছু নতুন কোনো কিছু যদি অ্যাড করা লাগে তাহলে কি অ্যাড করে, আবার যদি বিয়োজন করা লাগে তাহলে বিয়োজন করে, কিছু ধর্ম কিছু কিছু সময় আবার দেওয়া যায় এমন কিছু মৌল আবিষ্কার হইলো, তোর একটা নতুন একটা মৌল আবিষ্কার হইলো তখন কি করবো, তখন এটা সমস্যা না, তখন ওইটাকে কি করবো আবার ওই পর্যায় সারণীতে নতুন করে গোছাবো, কথা বুঝছে গেছে, বোঝা গেছে। তাহলে লেবোইসিয়ার যে তোমার আধুনিক পর্যায় সারণী তাহলে কোনটা, এই যে বর্তমানে যেটা আমরা পড়তেছি সেটা কি আধুনিক পর্যায় সারণী পড়তেছে, এটা কারা করছে মুসলে, এটা কি করছে কি করছে, বুঝছো কথা। এরপরে আমরা আস্তে আস্তে লেকচারের পরে আস্তে আস্তে যখন যাবো তখন আমরা কি শিখবো যে তোমার পারমাণবিক পর্যায় সারণীর মেন ভিত্তি কি, পারমাণবিক সংখ্যা বা পর্যায় সারণীর মূল ভিত্তি কি, আমরা পড়বো কি ইলেকট্রন বিন্যাস, আবার কি পারমাণবিক সংখ্যা পড়বো, মূল ভিত্তি দুইটাই আছে, MCQ আছে, ওইটাকে আমরা আস্তে আস্তে যখন পড়বো তখন কি হবো আস্তে আস্তে শিখবো আর কি। তো আজকে এই পর্যন্তই, প্রাথমিক লেকচার 1 এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইলো, এবং কি ভিডিওটি সকলের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো, যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা SSC লেভেলের শিক্ষার্থীরা যাতে করে আমার এই লেকচারগুলা দেখতে পারে, এবং নতুন যারা SSC 2027 ব্যাচ অথবা 28 ব্যাচ যারা নতুন আর কি, তারা যাতে করে নতুন অবস্থায় এই লেকচারগুলা করতে পারে, সেই জন্য আমাদের এই এত কষ্ট করে মানে ভিডিওর সেশন করা আর কি। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।